হাজার বছর আগে যখন পৃথিবীতে বিদ্যুৎ ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, এমনকি আধুনিক বিজ্ঞানের কোনো অস্তিত্বই ছিল না, তখন কি ভারতের বুকে ঘটেছিল ইতিহাসের প্রথম লাইভ টেলিকাস্ট? মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কি আসলে ইতিহাসের প্রথম লাইভ টেলিকাস্ট ছিল? এটা কি আসলেই সত্যি নাকি কেবলই এক রূপকথা? মহাকাব্য মহাভারতের ভীষ্ম পর্বে এমনই একটি সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ। যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র থেকে হস্তিনাপুরের রাজপ্রাসাদের দূরত্ব ছিল প্রায় আনুমানিক 150 কিলোমিটার। ধৃতরাষ্ট্র তো ছিলেন জন্ম অন্ধ, কিন্তু যুদ্ধের প্রতি মুহূর্তের খবর পাওয়ার জন্য তিনি বড় ব্যাকুল হয়ে উঠেছিলেন। কারণটা ওই, নিজের পুত্ররা যুদ্ধে পার্টিসিপেট করেছে, আর জন্ম অন্ধ সে দেখবেটা কিভাবে? শুনতে তো পারে কারো কাছ থেকে, এবার ওখানে গিয়ে খবর নিয়ে তারপরে তার কাছে আসা, এসে বলা, এটা একটা লেন্দি প্রসেসিং। ধৃতরাষ্ট্র চাইছিলেন কেউ তাকে লাইভ টেলিকাস্ট করুক। আর এই সময় ঋষি বেদব্যাস ধৃতরাষ্ট্রের যিনি সারথী আছে সঞ্জয়কে একটি বিশেষ ক্ষমতা প্রদান করেন, যার নাম হচ্ছে দিব্য দৃষ্টি। আপনারা তো অনেকেই ভাবেন সনাতন সংস্কৃতির সমস্ত কিছুই কুসংস্কার। এটাকেই অ্যাকচুয়ালি আমরা দেখি যে বিজ্ঞান রিলেটেড করলে এর উত্তরটা কি দাঁড়াতে পারে। খুব ইম্পর্টেন্ট আর খুবই মিস্টেরিয়াস একটা কিউরিওসিটিমূলক একটা ইনফরমেশন আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। নিয়ে দেখতে পারলে অনেক কিছু বুঝতে পারবেন। ভালো লাগলে ওই সমস্ত ব্যক্তিদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা সনাতন ধর্মকে কুসংস্কার নামে আখ্যায়িত করতে চায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দিব্য দৃষ্টি মানে বেদব্যাস যে দিব্য দৃষ্টি সঞ্জয়কে দিয়েছিল, সেই ক্ষমতার জোরে সঞ্জয় রাজপ্রাসাদের একটি বদ্ধ ঘরে বসেই কুরুক্ষেত্রের রণক্ষেত্রে কি ঘটছে তা হুবহু দেখতে ও শুনতে পাচ্ছিলেন। শুধু কিন্তু তাই নয়, দূরবর্তী যোদ্ধাদের মনে কি চিন্তা চলছে কিংবা রাতে তাঁবুর ভেতরে কি গোপন ষড়যন্ত্র হচ্ছে তাও তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন। করেই তিনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে যুদ্ধের 18টি দিনের লাইভ ধারাভাষ্য দিয়েছিলেন। আজ থেকে 1000 বছর আগে কোনো স্যাটেলাইট বা ইন্টারনেট ছাড়াই কিভাবে সম্ভব হয়েছিল আজকের যুগের মতো সরাসরি লাইভ সম্প্রচার? আধুনিক বিজ্ঞানীরা এই দূরবর্তী সম্প্রচার বা রিমোট ব্রডকাস্টিং নিয়ে কি বলে, এটাই তো জানতে চান। 2026 সালে দাঁড়িয়ে আমরা যদি মেকানিজম বা কার্যপদ্ধতি বিশ্লেষণ করি, তবে আমাদের সামনে 3টি আধুনিক প্রযুক্তি চলে আসে। প্রথমত স্যাটেলাইট কমিউনিকেশন, যেখানে পৃথিবীর থেকে 1000 মাইল দূরে উঁচুতে বসানো ক্যামেরা মাটির সূক্ষ্ম সিগন্যাল ক্যাপচার করে। দ্বিতীয়ত হচ্ছে লাইভ স্ট্রিমিং, যেখানে সেই ক্যাপচার করা ডেটা বা সিগন্যাল তরঙ্গের মাধ্যমে আলোর গতিতে বাতাসে ভেসে আমাদের স্ক্রিনে চলে আসে। এবং তৃতীয়ত রিমোট মনিটরিং, যেখানে মানুষ এক জায়গায় বসে ড্রোনের মাধ্যমে অন্য জায়গার থার্মাল ইমেজ বা মানুষের গতিবিধি ট্র্যাক করতে পারে। তাহলে ভারতের শাস্ত্রের সাথে আধুনিক বিজ্ঞানের মিলটা কোথায়? প্রথম মিলটা হলো ধারণায়। আজ আমরা লাইভ স্ট্রিমিংয়ে যা যা করছি সঞ্জয় ঠিক সেগুলোই করেছিলেন। এক জায়গায় বসে 150 কিলোমিটার দূরের অডিও এবং ভিডিও রিয়েল টাইমের সাথে সাথে তুলে ধরা। দ্বিতীয় মিলটা হলো ডেট প্রসেসিংয়ে। আধুনিক টিভি বা মোবাইল যেমন বাতাস থেকে অদৃশ্য সিগন্যাল বা তরঙ্গ গ্রহণ করে আমাদের চোখের সামনে ছবি হিসাবে ফুটিয়ে তোলে, সঞ্জয়ের মস্তিষ্ক ঠিক একইভাবে একটি বায়ো রিসিভার ও প্রসেসর হিসেবে কাজ করেছিল। আর তৃতীয় মিলটা হলো সার্ভাইলেন্স বা নজরদারিতে। আজকের দিনে দেখা যায় ড্রোন যেভাবে শত্রুপক্ষের অবস্থান বা রাতে তাদের মুভমেন্ট ট্র্যাক করে, সঞ্জয় তেমনও যোদ্ধাদের অবস্থান এবং তাদের গোপন রণকৌশল নিখুঁতভাবে ধরতে পেরেছিলেন। বিজ্ঞানের ইতিহাসে এই বিষয়টা নিয়ে প্রচুর গবেষণা আছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো গবেষকরা ব্রেন টু ব্রেন ইন্টারফেস এবং কোনো ভৌত মাধ্যম ছাড়াই মানুষের মস্তিষ্কের তরঙ্গকে অন্য একজনের মস্তিষ্কে সফলভাবে ট্রান্সমিট করার উপর দীর্ঘ ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছিলেন, যা বিখ্যাত প্লজন জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ককে যদি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা যায়, তবে তাত্ত্বিকভাবে তা দূরবর্তী কোনো সংকেত গ্রহণ করতে সক্ষম। আজকে লাইভ টেলিকাস্টের জন্য আমাদের ধাতুর তৈরি ক্যামেরা, তার, বিদ্যুৎ এবং কোটি কোটি টাকার স্যাটেলাইটের মতো হার্ডওয়্যার লাগে। কিন্তু মহাভারতের সঞ্জয়ের কাছে এই ধরনের কোনো ভৌত বা মেকানিক্যাল প্রযুক্তি ছিল না। সেখানে কোনো তার বা টাওয়ারের প্রমাণ আজও পাওয়া যায়নি। অর্থাৎ আজ যা করতে আমাদের বিশাল পরিকাঠামো ও যন্ত্রের প্রয়োজন হচ্ছে, মহাভারতের যুগে তা সম্পাদিত হয়েছিল কোনো প্রকারের বিশাল পরিকাঠামো ছাড়াই।
আর আপনি যদি বলেন এসব সম্পূর্ণ মিথ্যা বানানো গল্প, তাহলে এই গল্পের লেখকের মাথাতেই কিভাবে এলো এত উন্নত প্রযুক্তির ব্লু প্রিন্টের ভাবনা, সেটা তো ভাবুন। বলি না, যদি কোনো কিছু নাই রটে তাহলে ঘটে কেন? আজকের সমাজ যেগুলোকে মনে করছে যে এগুলো এই মুহূর্তে তৈরি করা সম্ভব, আগের যুগে ছিল না, তাহলে আগের যুগের মানুষ চিন্তাটা করলো কিসের ভিত্তিতে? এটাই আমি বলছি আর কি। ওই গল্পের যারা লেখক, মানে মহাভারতের যারা লেখক, তাদের মাথাতে কিভাবে এত উন্নত প্রযুক্তির ব্লু প্রিন্টের ভাবনা আসলো? সত্য তো এটাই, তারা তো ওই সময় এটা ভেবেই নিয়েছিলেন যে ভবিষ্যতে এমন একটা দিন আসতে পারে যখন মানুষ এক জায়গায় বসে বিশ্বের সবকিছু ঘরের কোণে দেখতে বা শুনতে পারে। আর যা কিছু বিজ্ঞান বা প্রযুক্তির দান শাস্ত্রে তার দিব্য দৃষ্টি হিসেবে বর্ণিত আছে। কিন্তু আধুনিক কোয়ান্টাম মেকানিক্স এবং নিউরোসায়েন্সের লেন্স দিয়ে যদি আমরা এই দিব্য দৃষ্টির গভীরতা পরিমাপ করার চেষ্টা করি, তবে এক চরম বিস্ময়কর সমীকরণ সামনে আসে। আজ বিজ্ঞানের সবচেয়ে রহস্যময় তথ্যের নাম কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। আলবার্ট আইনস্টাইন যাকে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট দ্য ডিস্টেন্স। এই তথ্যটাই বলে মহাবিশ্বের দুটি কণা যদি কোনোভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে তারা কোটি কিলোমিটারের দূরে থাকলেও একটি কণার ভেতরে কি ঘটছে তা অন্য কোনো তার বা মাধ্যম ছাড়াই সাথে সাথে অবিকল প্রতিফলিত করতে পারে। আজকের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরা প্রশ্ন তুলছেন, বেদব্যাসের দেওয়া সেই দিব্যদৃষ্টি কি আসলে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের সব অ্যাটমিক কণাগুলির সাথে সঞ্জয়ের মস্তিষ্কের নিউরন এক ধরনের কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট ছিল, যার কারণে কুরুক্ষেত্রের প্রতিটি আলোর কণা বা ফোটন হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসা সঞ্জয়ের মস্তিষ্ককে বহু দৃশ্য তৈরি করতে পেরেছিল? শুধু পদার্থবিজ্ঞান নয়, মানুষের মস্তিষ্ক বা নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকেও এই মেকানিজমকে আজ ব্যাখ্যা করা সম্ভব। মানুষের মস্তিষ্ক প্রতিনিয়ত কিছু বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে, যাকে আমরা আলফা, বিটা বা গামা ওয়েভ বলি। 2026 সালে দাঁড়িয়ে বিশ্বের বড় বড় ল্যাবরেটরিতে নিউরাল রিমোট ডিকোডিং নিয়ে পরীক্ষা চলছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানুষের চোখের অপটিক নার্ভের সিগন্যালকে ডিকোড করে স্ক্রিনের ছবি ফুটিয়ে তুলতে পারছে। ভাবা যায় কত এগিয়ে গেছে। শাস্ত্র ঠিক একই কথা বল, সঞ্জয় কেবল সাধারণ চোখ দিয়ে দেখছিলেন না, তিনি সৈন্যদের মনের চিন্তা এবং গোপন পরিকল্পনা জানতেও পারছিলেন। আধুনিক বিজ্ঞান একে বলছে ব্রেন সিনক্রোনাইজেশন এবং রিমোট কগনিশন। অর্থাৎ যখন একজন মানুষের চেতনা বা সাবকনসিয়াস মাইন্ড এক উচ্চতর ফ্রিকোয়েন্সিতে পৌঁছে যায়, তখন সে সময়েরও দূরত্বের সীমানা পেরিয়ে মহাবিশ্বের যে কোনো স্থান থেকে ইনফরমেশন বা ডেটা সরাসরি তার মস্তিষ্কে ডাউনলোড করতে পারে। ও স্ট্রেঞ্জ। আজকে বিজ্ঞান যাকে ডার্ক ম্যাটার, কসমিক ওয়েভ বা অদৃশ্য এনার্জি ফিল্ড বলছে, প্রাচীন ঋষিরা হয়তো তাকে চেতনার এক অদৃশ্য নেটওয়ার্ক বা আকাশ তত্ত্ব বলতেন। আজ আমরা যে মোবাইল বা ইন্টারনেটে বা ওয়াইফাই ব্যবহার করি, তা কিন্তু মানুষ একেবারে জিরো থেকে তৈরি করেনি। প্রকৃতিতে আগে থেকে উপস্থিতি থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িচম্বকীয় তরঙ্গ মানুষ শুধু যন্ত্র দিয়ে ব্যবহার করতে শিখেছে। অথচ হাজার হাজার বছর আগে আমাদের সনাতন সংস্কৃতির ঋষিরা কোনো মেটাল বা ধাতুর তৈরি যন্ত্র ছাড়া কেবল নিজের মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা এবং যোগ বলের মাধ্যমে সেই প্রাকৃতিক তরঙ্গকে নিয়ন্ত্রণ করতে জানতেন। তাই আধুনিক বিজ্ঞানের আবিষ্কার দেখে চমকে ওঠার কিছু নেই, কারণ আজ বিজ্ঞান ল্যাবরেটরিতে কোটি কোটি টাকার যন্ত্র দিয়ে যা প্রমাণ করার চেষ্টা করছে। ভারতের প্রাচীন ঋষিরা তাদের অন্তর্দৃষ্টি বা ধ্যানের মাধ্যমে সেই সত্য অনেক আগে উপলব্ধি করেছিলেন। সঞ্জয়ের সেই দিব্য দৃষ্টি কোনো কাল্পনিক জাদু ছিল না, তা ছিল এক পরম বিজ্ঞান যা আজও মানুষের আধুনিক চিন্তা ভাবনার অনেক বাইরে। সুতরাং কোনো কিছু ব্লাইন্ডলি বিশ্বাস করা বা কুসংস্কারের জায়গা থেকে সেটাকে বহিষ্কার করে দেবার আগে ভারতীয় সংস্কৃতিকে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। সনাতন ধর্ম কোনো গল্প বা অন্ধবিশ্বাস নয়। আজ যা ঘটছে এসবের জটিল সমীকরণ শাস্ত্রে লিপিবদ্ধ। ধন্যবাদ এতটুকু সময় নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। এরকম সনাতন ধর্ম প্লাস সায়েন্সের রিলেটমূলক ভিডিও যদি সত্যিকার অর্থে আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও নতুন ইনফরমেশন জানবার জন্য। শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।